আসসালামু আলাইকুম, সবাইকে জানাই এএমএন টিভির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে কোঠা আন্দোলন নিয়ে কথা বলবো। এখন আছি আমরা কানাডা মন্ট্রিয়াল মিগিল ইউনিভার্সিটির সামনে। আমরা সবাই জানি যে বাংলাদেশে কোঠা বাতিলের জন্য আন্দোলন হচ্ছে। এই আন্দোলন সারা বিশ্বের মতো কানাডার ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা বাংলাদেশের কোঠা বাতিলের আন্দোলন সমর্থন দিচ্ছে, এমনটাই জানালেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা। বাংলাদেশের সরকার যেন ছাত্রছাত্রীদের আন্দোলনের দাবি মেনে নেয়, এমনটাই জানালেন এখানকার ছাত্রছাত্রীদের অভিভাবক এবং ছাত্রছাত্রীরা। আমরা জানি যে বাংলাদেশের অবস্থা ভালো নেই। এই আন্দোলন যেন সারা বিশ্বে দেখতে না পারে, এজন্য ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। প্রবাসীরা তাদের প্রিয়জনদের সাথে আত্মীয়-স্বজনদের সাথে কথা বলতে পারছে না। কি অবস্থা যে কারো মা অসুস্থ, কারো বোন অসুস্থ, কারো ভাই হসপিটালে, কেউ কথা বলতে পারছে না। আসসালামু আলাইকুম। বাংলাদেশের অবস্থা তো ভালো নেই, আমরা সবাই জানি। বাংলাদেশে কোঠা বাতিলের আন্দোলন হচ্ছে। আপনি একজন অভিভাবক, সাধারণ ছাত্রছাত্রী চায় কোঠা বাতিল আর সরকার চায় কোঠা বহাল থাক। আপনি কানাডা থেকে কি মনে করেন? আর ছাত্রছাত্রীদের উপর ছাত্রলীগ যে হামলা করেছে, হ্যাঁ, সেটা আমরা দেখেছি, সেটা মোটেই ভালো হয়নি। আর আবু সাইদকে পুলিশ গুলি করে মেরে ফেললো, শহীদ করে ফেলেছে, আমরা দেখেছি। এ সম্বন্ধে আমাদের একটু বললে ভালো হতো। কি মনে করেন? আমি বলতে চাচ্ছি, আমার পরিচয় দিচ্ছি। আমার নাম হচ্ছে কি তাহনিন চৌধুরী। আমি কানাডাতে থাকি। আমি হচ্ছে আমি সিলেট থেকে, সিলেটে আমার হচ্ছে বাড়ি। আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। আমার ফ্যামিলিতেও সবাই মুক্তিযোদ্ধা করেছে। আমার চাচা, আমার ভাইরা, চাচাতো ভাইরাও যুদ্ধ করেছে। তবে এটা বলতে চাই যে মুক্তিযুদ্ধ করেছে যে আমার বাপ, চাচারা, আত্মীয় স্বজন বা যারা মুক্তিযুদ্ধ করেছে, কেউ কোটা বা ভাতার জন্য করে নেই। দেশটাকে স্বাধীন করার জন্যই যুদ্ধ করেছে, আমাদের মুক্ত করার জন্য, আমরা স্বাধীন একটা দেশে বাস করার জন্য। আমার এই প্রজন্ম, আমাদের পরের প্রজন্ম, ওরা যাতে স্বাধীনভাবে বাঁচতে পারে, মাথা উঁচে বাঁচতে পারে, ওই জন্য। কোনো কোটা বা ভাতার জন্য নয়, মুক্তিযোদ্ধারা করেছে। তো আমি মোটেই পক্ষ নই যারা কোটা নিয়ে এইসব করতেছে, মানে মেধাদের বঞ্চিত করতেছে কোটা দিয়ে। কেন কোটা দিয়ে মেধাদের বঞ্চিত করবে? মেধারা মেধার ভিত্তিতেই পাবে, কোনো কোটা দিয়ে কেন ওদের মানে সেপারেট করে রাখতেছে সবকিছু থেকে। তো আমি এটা প্রতিবাদ জানাচ্ছি যতটুকু পারি। আমরা প্রবাসে আছি, কিন্তু প্রবাসে থাকলেও আমাদের মনটা কিন্তু বাংলাদেশেই পড়ে আছে। ওরা যেমন ভালো নেই, আমরাও ভালো নেই। আমরাও ঘুমাইতে পারতেছি না, খাইতে, মানে প্রত্যেকটা সময়ই ফোনের মধ্যে চেয়ে থাকি কখন একটা নিউজ শুনবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোনো আপডেট পাচ্ছি না বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশ রেজিম সরকার একদম বন্ধ করে রাখছে, সবকিছু ব্ল্যাক আউট করে রাখছে। তো ওরা মনে করছে যে পৃথিবীতে থেকে বাংলাদেশকে আলাদা করে রাখবে, কিন্তু এটা মোটেও সম্ভব না। বাংলাদেশের মানুষ পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা যতটুকু পারি আপডেট একজন না একজনের কাছ থেকে তো পাবোই। বাংলাদেশ ওরা যতই আমাদের কাছ থেকে আলাদা করে রাখুক, ব্ল্যাক আউট করে রাখুক ইন্টারনেট, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা ইনশাল্লাহ সব আপডেট পাবো। আর আমরা চাই বাংলাদেশ মানে মুক্তি পাক, এই একটা নতুন স্বাধীন দেশ আমাদের উপহার দেবে। আর প্রথম শহীদ হচ্ছেন আবু সাইদ, ওনার জন্য গভীর শ্রদ্ধা জানাচ্ছি। মানে আবু সাইদের মতো তো শত শত লোক শহীদ হয়েছে। সবাই শহীদ হচ্ছে, ওদের সবাই শহীদ। কেউ মানে দেশের জন্য এখন যারাই মানে যুদ্ধ করতেছে, এটা একটা সেকেন্ড মুক্তিযুদ্ধ আমাদের জন্য। এটা সবাই মুক্তিযোদ্ধা। আমরা প্রবাস থেকে ওদের সাপোর্ট করছি এইটুকুই, কিন্তু ওরা হচ্ছে মাঠে থেকে যুদ্ধ করতেছে আর আমরা ওদের পিছন থেকে ওদের সাপোর্ট করতেছি যে আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের পিছনে আছি, ইনশাল্লাহ আমাদের জয় হবে। টুডে অর টুমোরো, মানে কেউ নিরাশ হবেন না, ইনশাল্লাহ জয় হবে। কোনো সময় স্বৈরাচার থাকতে পারে না, স্বৈরাচার নিপাক যাবে, এটাই আমার কথা। বাংলাদেশ। আপু, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি এতটুকু সময় দেওয়ার জন্য আমাদের। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কারণটা কি আসলে অতটুকু তখন আমরা জানি
আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। বাংলাদেশে তো আমরা দেখতেছি যে তারা কোঠা বিরোধী আন্দোলন করতেছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে। সে আন্দোলনের মধ্যে কিছু ছাত্রলীগ এবং প্রশাসন তাদের বিরোধিতা করতেছে, এবং আবু সাইদের মতো অনেক লোক তারা শহীদ করেছে। এখন তারা ছাত্রছাত্রীরা যে আন্দোলন করতেছে, হ্যাঁ, তাদের এই যুক্তিক আন্দোলন আপনি কি মনে করেন? তাদের আন্দোলনটা কি সঠিক না সঠিক না? আমি যেটা মনে করি, স্বাধীন দেশের নাগরিক হিসেবে, আমি এখন কানাডার এখানে থাকি, মন্ট্রিল শহরে। আমার যেটা মনে হয়, 30 লক্ষ রক্তের বিনিময়ে যে স্বাধীনতা, এখন সেটা তো আমাদের রক্ষা করতে হবে। ছাত্ররা যে আন্দোলন করছে, যৌক্তিক বিষয় নিয়ে তো আন্দোলন করছে, তাই না? মেধাই তো শক্তি হওয়া উচিত, কোনো কোটা না। যেখানেই বলেন, পড়ালেখার ক্ষেত্রে বলেন, চাকরির ক্ষেত্রে বলেন, মেধাকে গুরুত্ব দেওয়া উচিত। আবু সাইদের মতো যে লোক, একটা নিরীহ লোক, প্রশাসন যে গুলি করে হত্যা করলো, এ ব্যাপারে আপনি কি মনে করেন? তো আবু সাইদ তো নিরস্ত্র ছিল, যেটা সবাই দেখেছেন, এটা তো সব জায়গায় এখন তাদের সেই ভিডিওটা আছে। তা আমি মনে করি যে সেটা ঠিক হয়নি। এটা তো রাষ্ট্রবিরোধী কাজ, তাই না? এটা তো রাষ্ট্রের কোনো কর্তৃপক্ষ এটা করতে পারে না। যারা আইন শৃঙ্খলা বাহিনী, যাদের নিরাপত্তা দেওয়ার কথা সাধারণ জনগণকে, তারা যদি একটা নিরস্ত্র, একটা সাধারণ স্টুডেন্টকে, একটা ইনোসেন্ট স্টুডেন্ট, যে একটা স্টুডেন্ট হচ্ছে দেশের সম্পদ, তাদেরকে যদি এভাবে মারা হয়, তাহলে আর কি বলার আছে বলেন? আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। হ্যাঁ, আমরা মোবাইলেও কথা বলতে পারছি না। হ্যাঁ, আমরা দেখতেছি অনেকেই অভিযোগ করছে যে কারো মা, কারো ভাই, কারো বোন হসপিটালে ভর্তি। আর কোঠা বিরোধী আন্দোলন তো এটা চলছেই। হ্যাঁ, তার মধ্যে দিয়ে আপনার এই সম্বন্ধে আপনি কিছু বলেন। এখন আমরা তো উৎকণ্ঠা, কারণ আমরা জানি না দেশের মধ্যে কি চলছে। বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিবাররা কি অবস্থায় আছেন। যতটুকু শুনলাম, মানে বিগত 2-3 দিন ধরে কারফিউ জারি করা হয়েছে। এখন এই অবস্থায় তারা কি ধরনের দিন যাপন করছে, রাত যাপন করছে, আমরা কিছুই জানি না। এখন এটা তো কিসের জন্য সরকার এই তথ্য মানে ব্যবস্থা বন্ধ করে রেখেছেন, সেটাও আমরা জানি না। এখন কোনো তো খবরই পাচ্ছি না। তা তো এখন আর কি বলবো বলেন? শুধু তো আবু সাইদ না, অনেক স্টুডেন্ট, মেয়ে স্টুডেন্টও তো মারা গেল দেখলাম। তাদের যে অমানসিক নির্যাতন করেছে, হ্যাঁ, আওয়ামী লীগ বাহিনী। হ্যাঁ, আওয়ামী লীগের সম্বন্ধে আপনি কি মনে করেন? কোনো দলের সম্পর্কে আমার কিছু বলার নাই, কিন্তু আমি এটা শুধু বলতে চাই যে আমরা স্বাধীন রাষ্ট্র, আমরা স্বাধীন নাগরিক। আমাদের যে কোনো নাগরিকের উপর কোনো রকমের কর্তৃপক্ষ দ্বারা হোক, কোনো রাজনৈতিক দল দ্বারা হোক, কোনো রকমের নির্যাতন, অত্যাচার, এটা খুবই অনৈতিক, এটা রাষ্ট্রবিরোধী কাজ। আপা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ। বাংলাদেশেতেও কোঠা বিরোধী আন্দোলন হচ্ছে। শান্তিপ্রিয় আন্দোলনের মধ্যে আমরা দেখতে পেলাম যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের লোক, প্রশাসন তাদের বিরোধিতা করতেছে। ছাত্রদের দাবি যে কোঠা আন্দোলন থাকতে পারবে না, কোঠা থাকতে পারবে না। হ্যাঁ, আপনারা কানাডা থেকে যারা স্টুডেন্ট আছেন, তারা এটা কি মনে করতেছেন? আমরা কানাডাতে অবস্থানরত যত ছাত্রবৃন্দ প্লাস যা সুস্থ ধারার মানসিকতার মানুষবৃন্দ আছি, আমরা মনে করি ছাত্রদের এই আন্দোলন সম্পূর্ণ যৌক্তিক। বিকজ আমাদের দেশে কোটার মাধ্যমে জব সেক্টরে যাতে চাকরির ব্যবস্থা না হয়ে মেধার মাধ্যমে যদি হয়, তাহলে ছাত্ররা মোর অপরচুনিটিস পাবে, ওরা ওদের ন্যায্য দাবিটুকু যাতে পাইতে পারে। এই জন্য সরকার যাতে এই আন্দোলন মেনে নেয় এবং অতি দ্রুত কোটা সমস্তভাবে উত্তোলন করে নেয়। কারণ কোটার জন্য অনেক সুবিধা বঞ্চিত এবং মেধাবী ছাত্র যথাযথভাবে চাকরি পাচ্ছে না। এটা ওদের প্রতি একটা অন্যায়, এটা আমাদের মুক্তিযুদ্ধের যারা অবদান রেখেছেন তাদের প্রতি অন্যায়। সো এজন্য আমি মনে করি বাংলাদেশ সরকার তথা আমাদের প্রধানমন্ত্রী যাতে এই আন্দোলন মেনে নেন, এবং যদি উনি এই দাবি, যৌক্তিক দাবি মানতেন রাজি না হন, আমি মনে করি ওনার পদত্যাগ করা উচিত। কারণ ওনার এই ন্যূনতম
জ্ঞান যদি না থাকে যে ছাত্ররা এটা একটা যৌক্তিক দাবি জানাচ্ছে, সুশীল সমাজ এটার যৌক্তিক দাবি জানাচ্ছে, এটা যদি উনি না বুঝেন ওনার ক্যাবিনেট সহ উনি তাড়াতাড়ি পদত্যাগ করুন। বুঝছি, আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি কোটা থাকে তাহলে অযোগ্য ব্যক্তিরা যোগ্য স্থান দখল করে নেবে, সেটাই। আর আর যোগ্য ব্যক্তিরা বেকার হয়ে যাবে। জি। হ্যাঁ, আবু সাইদ যে মারা গেল তার সম্বন্ধে কিছু বলেন। আচ্ছা, বাংলাদেশের যারা ছাত্র সমাজ এই আন্দোলনের সাথে জড়িত, তারা এই যৌক্তিক দাবির জন্য যে আন্দোলনটা করেছে এটাকে পুলিশের সাথে অথবা ছাত্রলীগের সাথে জড়ানোটা অন্যায় হয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের। বিকজ পুলিশ অন্যায়ভাবে 500-র উপরে ছাত্রছাত্রী হত্যা করেছে, এটা সম্পূর্ণ অযৌক্তিক। এবং স্পেশালি আবু সাইদ তো কোনো কারোর জন্য, আবু সাইদের মতো শত শত লোক আহত এবং মৃত্যুবরণ করছে, শহীদ হয়েছে, শহীদ হয়েছে। আমরা যেটা নাকি দেখতে পারছি। হ্যাঁ, এবং সারা দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিছে। হ্যাঁ, এটা কি মনে করেন আপনি? আবু সাইদকে হত্যা সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ আইন বিরোধী। বিকজ ও সম্পূর্ণ একজন স্টুডেন্ট, ছাত্রদের একজন প্রতিনিধি হিসেবে ওদের সামনে গিয়েছিল, পুলিশ অন্যায়ভাবে ওকে হত্যা করেছে। এজন্য আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এর সুষ্ঠু তদন্ত, এবং যদি তদন্ত না হয় উনার পদত্যাগ আমি দাবি করি, কারণ উনারই বাহিনী এই আবু সাইদকে হত্যা করেছে। পাশাপাশি যারা এই আন্দোলনের সাথে জড়িত ওদেরকে ধরপাকড় এবং পুলিশ থানা হাজতে অজুহাত দিয়ে নিয়ে যাচ্ছে, এটা আসলে ছাত্র সমাজের সাথে এক ধরনের অন্যায়। এটা আমাদের দেশের জন্য খুবই অমঙ্গলকর। আচ্ছা, আপনার কাছে জানতে চাবো, হ্যাঁ, যে বাংলাদেশে তো ইন্টারনেট বন্ধ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলেও কথা বলতে পারছি না। হ্যাঁ, অনেকের আব্বা আম্মা অসুস্থ আছে, হ্যাঁ, অনেকে ভাই বোন অসুস্থ আছে, এবং বাংলাদেশের আপডেট নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আপনি যে যোগাযোগ করতেছেন না, বাংলাদেশে করতে পারতেছেন না। হ্যাঁ, আপনার ভাই অথবা মা, ভাই বোন, হ্যাঁ, তাদের আপনার অনুভূতি কি, তাদের সাথে যে আপনি কথা বলতে পারতেছেন না? বিগত দিনে এরকম কোনো সময় এই সিচুয়েশন ফেস করি নাই, এটা ভেরি ফার্স্ট টাইম এই সিচুয়েশন ফেস করতেছি। সো এটাই। আমি এই বিষয়ে একটু বলতে চাই যে এখন সম্পূর্ণ যে ব্ল্যাকআউট এবং টোটাল দেশের সাথে যে আমরা যোগাযোগ করতে পারতেছি না, এটা এক ধরনের ডিজিটাল অন্যায়। কারণ দেশের সমাজকে আপনি কখনোই এই তথ্য প্রযুক্তি থেকে আলাদা করতে পারেন না, এটা ওয়ান কাইন্ড অফ ডিক্টেটরশিপ। ঠিক আছে, এর জন্য অতি দ্রুতই ইন্টারনেট সেবা এবং টেলিযোগাযোগ সেবা যাতে চালু করে দেয় বাংলাদেশ সরকার, আমি এর জন্য দাবি জানাবো। আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে যে অবস্থা, হ্যাঁ, এই অবস্থা আপনি কি মনে করেন? এটা কোনোভাবেও রাইট না, এভাবে স্টুডেন্টদেরকে উপর আক্রমণ করা। বা আমি দেখতে পাচ্ছি যে এখন বর্তমানে ইন্টারনেট বন্ধ, আমরা জানি না কত ছাত্রছাত্রীরা মারা যাইছে, কতজন অসুস্থ, বা বিশেষ করে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করা যাইতেছে না নেটওয়ার্ক বন্ধর কারণে। গতদিন একটা নিউজ দেখলাম যে অনেক ছাত্রছাত্রীদেরকে কিন্তু মানসিকভাবে হেস্তনেস্ত করছে এবং নির্যাতন করছে। হ্যাঁ, তারা তো কারো ভাই, কারো বোন। হ্যাঁ, আর সাধারণ জনগণের ট্যাক্সের পুলিশ চলাফেরা করে। হ্যাঁ, তাদের ফ্যামিলি বলেন, হ্যাঁ, সবকিছু চালায়। তারা কিভাবে যে আবু সাইদের মতন একজন নিরীহ লোককে হত্যা করলো, সেই সম্বন্ধে আপনি কিছু বলেন। এটা একটা অন্যায় কাজ বলতে কি বলবো, এটা কোনো বলার মতো বাজার নেই। পুলিশ আমাদেরকে ছাত্রদেরকে যে সাপোর্টটা দেওয়ার কথা, ওরা কিন্তু দিচ্ছে না। এটা ওরা উল্টো আওয়ামী লীগ সরকারের পক্ষ নিয়ে আমাদেরকে ছাত্রদের উপর আক্রমণ করতেছে বা ছাত্রদেরকে মারতেছে, এটা অনেক অন্যায়জনক। আচ্ছা, আগে আপনাকে ধন্যবাদ। আমাদের এই দুই বড় ভাইয়ের ওইটা একটু ফ্রন্ট লাইনে রাখুন। আপনি একটা দেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে তো দেখতেছি শান্তিপ্রিয় আন্দোলনের মধ্যে, হ্যাঁ, ছাত্রলীগের কিছু বাহিনী, হ্যাঁ, তারা হামলা করছে এবং আবু সাইদকে পুলিশ গুলি করে হত্যা করছে। হ্যাঁ, আবু সাইদের মতো আরো অনেক লোক বাংলাদেশে মারা গেছে। এই সম্বন্ধে আপনি কারা থেকে কি মনে করেন? আপনারা জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা, সবাই অবস্থার সম্পর্কে অবগত আছেন। কিভাবে ছাত্রছাত্রীদের বুকে হামলা চালিয়েছে আওয়ামী লীগের বাহিনী, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন দ্বারা কিভাবে হামলা চালিয়েছে, এই সকল হামলার আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এখানে অবস্থান করেছি এই হামলা বন্ধ করার জন্য, এবং ছাত্রদের যে ন্যায্য দাবি, সে দাবির পক্ষে আমাদের অবস্থান, এবং তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে আজকে আমরা মানববন্ধন করছি মন্ট্রিল ম্যাকগিল ইউনিভার্সিটির ক্যাম্পাসে। তো সারা বিশ্বে সবাই একত্রিত হয়েছে ছাত্রদের পক্ষে,
এখন শুধু এই দাবি কোটা সংস্কারের পক্ষে নয়, এখন রাষ্ট্র সংস্কারও প্রয়োজন বলে আমরা মনে করি সকল ছাত্র সমাজ বাংলাদেশে। কত পার্সেন্ট কোটা হলে ভালো হয়, না না কোটা একবারে না থাকলেই ভালো হয়? আমি মনে করি কোটা না থাকলেই ভালো হয়। মেধার ভিত্তিতে সবাই চাকরি পাবে, সেটা আমরা কামনা করি। সকল ছাত্র সমাজ, ছাত্রছাত্রী একত্রে সবাই মেধার ভিত্তিতে যেন আমরা চাকরি তো পায়। দেখতেছি যে বাংলাদেশে ইন্টারনেট যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সেটা এই সম্বন্ধে আপনি কিছু বলবেন? আমি এই অবস্থা আমি আর কখনো দেখি নাই। আমি বড় হওয়ার পরে এই অবস্থা আমি কখনো দেখি নাই। ইন্টারনেট বন্ধ করে সবকিছু শাটডাউন করে, এজন্য পাকিস্তান হানাদার বাহিনীর আক্রমণকেও হার মানাচ্ছে আমি মনে করি। এই অবস্থা যেন অচিরেই সমাধান হয়। আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সালাম ভাই। আমরা তো দেখতেছি যে বাংলাদেশে স্টুডেন্টরা তারা আন্দোলন করতেছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করতেছে। সেই আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের যে ছাত্রলীগ আছে তারা ওই আন্দোলনের ভিতরে হামলা করছে এবং আবু সাইদরে মতো লোকের মারছে, গুলি করে মারছে প্রশাসন। এই সম্বন্ধে আপনি বাংলাদেশের অবস্থানটা এই কানাডা থেকে আপনি কি অনুভব করতেছেন? দেখুন, আমরা এখানে একত্রিত হয়েছি মন্ট্রিয়ালের তথাকথিত বাংলাদেশ যুব সমাজ এবং যারা এখানে আছি প্রবাসীরা। দেখুন, আমাদের লাস্ট 4-5 দিন ধরে বাংলাদেশে যে কর্মসূচি রয়েছে, ছাত্র সমাজের যে কোটা মেধা নিয়ে যে অবস্থান রয়েছে, সেখানে আমরা নিরপেক্ষভাবে আমরা ছাত্র সমাজ আন্দোলন করছি। কিন্তু এই তথাকথিত আওয়ামী লীগ সরকার যে আমাদের উপরে যে চাপ প্রয়োগ করছে, পুলিশ লীগ দিয়ে এবং আওয়ামী লীগ ছাত্রলীগ দিয়ে যেভাবে প্রয়োগ করেছে, তাতে আমাদের অনেক মৃতের সংখ্যা একমাত্র আমরা জানতে পেরেছি 300 ছেড়ে গেছে। এই 300 ছাড়ার কি উদ্দেশ্য? আমরা মেধা দিয়ে চাকরি করতে চাই, আমরা কারো বাপের টাকা দিয়ে না, ঠিক আমরা কারো বাপের টাকা দিয়ে নাই, আমরা কোনো কিছুর প্রশ্ন ফাঁস সবকিছু ফাঁস করে আমরা চাকরি নিতে চাই না। আমরা চাই আমাদের পূর্ণ মেধা দিয়ে আমরা চাকরি করতে। আমাদের কোটা কত পার্সেন্ট হলে আপনাদের মতে ভালো হয়? মধ্যে কোনো ধরনের কোটা আমরা চাই না। আমরা চাই আমরা নিজের মেধা দিয়ে আমরা অংশ করতে চাই, যেখানে আমরা চাই নিজের। দেখুন, গ্রামগঞ্জে থাকা ছেলে তরুণরা যেভাবে উঠতেছে, তৎকালীন বর্ষার কারণে অনেকে চাকরি পাচ্ছে না। গ্রামগঞ্জে অনেক ভালো ভালো স্টুডেন্ট রয়েছে, অনেক মানে অনেক কিছুর অভাবের কারণে আমরা এগোতে পারছি না। বিশ্বের অনেক ভালো ইউনিভার্সিটি, মানে আমাদের বাংলাদেশে কোনো ইউনিভার্সিটি নেই। কেন? সবকিছুর মধ্যে দুর্নীতি। এই দুর্নীতির কারণে আমরা এখনো এগোতে পারছি না। ছাত্র সমাজ, তাহলে আপনার বাংলাদেশে যারা স্টুডেন্টরা যারা আন্দোলন করতেছে, তাদের পক্ষে আপনি? আমি অবশ্যই এখানে যারা আমরা উপস্থিত আছি সব আমরা ছাত্রদের পক্ষে, ছাত্র সমাজের পক্ষে। আমরা ছাত্রদের সাথে কাজ করছি এবং বহাল অবস্থায় আমাদের দেখেন লাস্ট 3 দিন ধরে আমাদের দেশে ইন্টারনেট নেই। আমরা ফ্যামিলির সাথে কথা বলতে পারতেছি না, কারোর সাথে যোগাযোগ নেই। কি হচ্ছে কি না হচ্ছে, দেখুন আমরা অনেকেই আছি, বিভ্রান্তিতে মাধ্যমে আছি। এটা আমার মাধ্যমে আরো অনেকেই বলছে এই কথাটা। দেখ, অনেকের মা অসুস্থ, অনেকের ভাই অসুস্থ। বাংলাদেশের যে সিচুয়েশন, তারা কিছু জানতে পারতেছে না। অনেকে হসপিটালে আছে, তাদের খবর নিতে পারতেছে না। এবং বিভিন্ন দেশে দেখছি নানানভাবে আন্দোলন হচ্ছে। আবার কিছু দেশ দেখছি বলতেছে তারা রেমিটেন্স বন্ধ করে দিবে। এই সম্বন্ধে আপনি কি বলেন? দেখুন, রেমিটেন্স বন্ধ, বর্তমানে বাংলাদেশ ব্যাংক বর্তমানে না হয়তো আছে লোডশেডিং এর অবস্থা ভালো না, ব্যাংকিং অবস্থায় ভালো না। এরপরে দেখেন বর্তমান যে চিকিৎসার অবস্থায় কেউ রিস্ক নিয়ে বের হতে চাচ্ছে না কারফিউর জন্য। এই কারফিউ কার জন্য? এই দেশের মানুষ কার? এই দেশের পরিস্থিতির জন্য কে দায়ী সেটাকে বুঝতে হবে। আমরা এই দেখেন স্বাধীনভাবে, আমরা দেশটা শুধু স্বাধীন, কিন্তু আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছি না। শুধু নামের স্বাধীন থাকলে তো আর স্বাধীনভাবে চলাফেরা করা যায় না। আমরা সব কিছুতে আমরা কথা বলেছি এবং আমরা বুঝেছি যে আজকের এই প্রোগ্রামের অবজেক্টিভ হচ্ছে নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম থেকে কোটা রিফর্ম মুভমেন্ট থেকে সাপোর্ট করা এবং স্টুডেন্টদের উপরে যে ইনজাস্টিস হচ্ছে, স্টুডেন্টের উপরে যে কিলিং হচ্ছে, যেটা ব্রুটাল কিলিং, এটা জেনোসাইড করা যাবে না, বিকজ এটা অন্য দেশ থেকে করা হচ্ছে না। কিন্তু এই ফ্রডটা হচ্ছে অনেকটা নিজের ভাইকে নিজেই খুন করে গণহত্যার পর্যায়ে নিয়ে যাওয়া। তো এইগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া। এখন সরকারের এই ধরনের ব্রুটাল কিলিং এর এগেইনস্টে আমরা আমাদের স্ট্যান্ড হচ্ছে প্রতিবাদ করা, সেটা করছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। দ্বিতীয়ত হচ্ছে মুক্তিযুদ্ধের বিষয়টি বলা হচ্ছে। মুক্তিযুদ্ধ কোনো এমন একটা বিষয় না, এটা তো চেতনা। এখানে অনেকে না গিয়ে চেতনা ধারণ করতে পারেন। সেই সময় অনেকে
বার্ধক্যের কারণে অনেক কারণে যেতে পারেননি ফ্রন্টে, মানে মুক্তিযুদ্ধে সরাসরি, কিন্তু পেছনে থেকে খাবার দিয়ে, গান শুনিয়ে, ট্রেনিং দিয়ে অনেক ভাবে আমাদের নারী মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছেন। সুতরাং ফ্রন্টে যাওয়া না যাওয়া এটা আরেকটা বিষয়, কিন্তু আমি বলবো যে আজকে যারাই মুক্তিযুদ্ধ করেছে বা মুক্তিযুদ্ধের সমর্থক ছিল বা আমাদের বাংলাদেশকে ভালোবাসে, সবাই আমরা এই চেতনাকে ধারণ করছি। সুতরাং মুক্তিযুদ্ধের পক্ষে থাকা মানে আমার দেশের পক্ষে থাকা, আওয়ামী লীগের পক্ষে না। আমরা এইটাকে ক্লিয়ার করতে চাই, কোন স্বৈরাচার শাসকের পক্ষে না। মুক্তিযুদ্ধের চেতনা অনেক বড়, দেশকে ভালোবাসা, দেশের জনগণকে ভালোবাসা, জনগণের সাথে দেশকে দায়িত্ব নিয়েছি, দেশের জন্য কাজ করা, সেটি হচ্ছে আসল মুক্তিযুদ্ধের চেতনা। আমাদের 30 লক্ষ মুক্তিযোদ্ধা জীবন দিয়েছে অকাতরে। তারা কখনো ভাবেননি যে একটি পতাকা পাওয়ার পরে, পতাকার নিচে থেকেও, পতাকা পাওয়ার পরেও আমাদের নিজেদের দেশের মানুষের দ্বারা আমরা নিজেরাই রক্তাক্ত হব। এই দৃশ্য আমরা চাইনি, আমরা এই দেশ চিনি না, আমরা এই দেশ চাইনি। সুতরাং 30 লক্ষ, এই যে 30 লক্ষ প্রাণের বিনিময়ে যে আমাদের এই স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করা যাবে না। নো, এটা আমরা মানতে পারি না। আমি বক্তব্য দিলাম। সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের সকল এখানে যারা উপস্থিত আছে, আমরা আমাদের প্রিয় আমাদের এই সেই জিনিসগুলো আমাদের আত্মীয় কিন্তু আমি আমার 3 বছরের মেয়ে থেকে একটা সুন্দর আপনারা জীবিত হয়ে আসুন। আমরা এই স্লোগানটা দেখি যে আমাদের এই ভাই বোনদের যে তারা বছরে দিস ইজ আ মাস্টার প্ল্যান, এই জিনিসটাকে আপনারা খেয়াল করবেন। আর একটা কথা বলি, হয়তো অনেক সিনিয়ররা অনেকেই আছেন, বেয়াদবি মাফ করবেন, আমি এই শেষ কথাটা বলে শেষ করবো আমার বক্তব্য, যে পরিষ্কার হোক আমাদের ঘর থেকে, আমরা ঘর পরিষ্কার করা শুরু করি আগে থেকে। আমার কথাটা, আমি যে কথাগুলো বলতে পারছি না, দয়া করে কথাগুলো বুঝে নেওয়ার চেষ্টা করেন, আপনারা সবাই স্মার্ট। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বহু আত্মীয় স্বজন আছে টাকার লোভে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। তারা দেখতে পাচ্ছে না, তারা বুঝতে পারছে না পার্থক্যটা কি সত্য এবং মিথ্যা। এই সত্য মিথ্যার বেড়াজালে পড়ে তারা আপন ভাই বোনদেরকে পর করে নিচ্ছে জাস্ট ক্ষমতার মায়াজালে, জাস্ট টাকার মোহতে। কিন্তু খেয়াল রাখতে হবে, জবাব একটা সময় দিতে হবে। আমরা হোসনি মোবারককে দেখেছি, আমরা বাশার আল আসাদকে দেখেছি, আমরা বহু মানুষকে দেখেছি, মানুষের চলে যেতে হয়, কতটা ভয়ঙ্কর। আমাদের সাউথের দেশ শ্রীলঙ্কাতে আমরা দেখেছি কিভাবে ভয়াবহ অবস্থা রয়েছে। এই অবস্থাটা আমাদের দেশেও হবে, কিন্তু দুঃখ যে একটা ব্লাড, একটা রক্ত সাগর আমাদের পাড়ি নিয়ে যাওয়া। আমি কে, তুমি কে? কে বলেছে, কে বলেছে স্বৈরাচার? আমি কে, তুমি কে? খাবার ফেলে যাবেন না। আমরা